লেকের বাঁধানো সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছে তিন বান্ধবী। আড্ডা বললে ভুল হবে, তারা গেম খেলছে। ট্রুথ অর ডেয়ার গেম। অথই, ঈশা আর জয়ী। অনার্স প্রথম বর্ষে ছাত্রী তারা। কোনো ছেলে বন্ধু নেই। কিন্ডার গার্ডেন থেকে একসাথে আছে তারা। গার্লস স্কুলের পর গার্লস কলেজ, এখন এসে ভার্সিটিতে আবার। ছেলেদের সাথে ক্লাস করতে হয় তাদের, তবে ছেলেদের সাথে তেমন মেশা বা কথা বলায় কমফোর্ট নয় তারা। তাই সবসময় তিনজন একসাথেই থাকে। এই যেমন ভ্যালেন্টাইন ডে, তিন বান্ধবী নিজেদের মতোই উপভোগ করছে। খেলতে খেলতে একসময় বোতল গিয়ে পড়ল অথয়ের সামনে। ঈশা বাঁকা হেসে বলল, ট্রুথ অর ডেয়ার বেবি। অথয় ভাব নিয়ে উত্তর দিল, অবভিয়াসলি ডিয়ার। ঈশার জয় একে অপরের দিকে তাকিয়ে হাসল। এরপর দুজনেই আশেপাশে নজর বুলিয়ে শিকার খুঁজতে লাগল। তখনই ঈশা চট করে বলে উঠল, পেয়েছি। অথয়ের জয় একসাথে প্রশ্ন করল, কি? ঈশা দূরে দাঁড়িয়ে থাকা তিনটি ছেলেকে দেখিয়ে বলল, ওই যে দেখছিস, বাগানবিলাস গাছটার নিচে তিনটি ছেলে দাঁড়িয়ে আছে। মাঝখানের কালো শার্ট পরা ছেলেটিকে গিয়ে তার বন্ধুদের সামনে কর দিতে হবে। আই মিন, এমন অ্যাক্টিং করবি যেন মনে হয় ছেলেটি তোকে চিট করেছে। অথয় দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলল, না বাবা, মাপ চাই, আমি এগুলো করতে পারবো না। জয়ী ঈশার পক্ষ টেনে বলল, না বললে হবে না, ডিয়ার তো ডিয়ারই। অথই অসহায় নেত্রে তাদের দিকে তাকালো। অতপর বান্ধবীদের জোড়াজড়িতে রাজি হলো। একদিকে কিছুক্ষণ পলক না ফেলে তাকিয়ে থাকলো, যাতে চোখে পানি আসে। হলো তাই। এরপর চোখে পানি নিয়ে ধীর পায়ে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ নিজেদের সামনে একটা মেয়েকে এসে দাঁড়াতে দেখে সায়ানরা অবাক হয়ে সেদিকে তাকালো। অথই একদম সায়ানের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। সে ভেজা চোখে সায়ানের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, এটা কোন ধরনের বলো তো? আমাকে এভাবে ইগনোর করছো কেন? যদি ইগনোর করারই হয় তবে রিলেশনে কেন গিয়েছিলে? এখন বুঝি ইন্টারেস্ট কমে গিয়েছে? অথয়ের কথা কানে যেতেই যেন তিনজনের মাথায় আকাশ ভেঙে পড়ল। অপূর্ব আর তৌহিদ বিস্ফোরিত নয়নে সায়ানের দিকে তাকালো। এদিকে সায়ান নিজেও হা করে অথয়ের দিকে তাকিয়ে আছে। সায়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে এবার শটান হয়ে দাঁড়ালো। গম্ভীর গলায় প্রশ্ন করল, আমি কি আপনাকে চিনি? অথয় কেঁপে উঠল। তার গলায় যেন শব্দরা আটকে গেল। অথয় দূরে দাঁড়িয়ে থাকা ঈশা আর জয়ের দিকে তাকাতে দেখল তারা হাত ইশারা দিয়ে তাকে চলে আসার ইশারা করছে। অথয় আর দাঁড়ালো না, উল্টো ঘুরে দৌড় দিল। তবে যাওয়ার সময় তার কান থেকে দুল খুলে নিচে পড়ে গেল। অথয় তা খেয়ালও করল না, সে চলে গেল। সায়ান অবাক হয়ে অথয়ের গমনের পথ চেয়ে রইল। অতপর ধীর পায়ে এগিয়ে কানের দুলটি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে আওড়াল, কি অদ্ভুত! অপূর্ব আর তৌহিদ এগিয়ে এলো সায়ানের দিকে। অপূর্ব সায়ানের হাত থেকে কানের দুলটি নিয়ে বলল, স্বর্ণের? বাহ, তোর গার্লফ্রেন্ড তো স্বর্ণের কানের দুল ফেলে গিয়েছে। সায়ান কটমট করে তাকিয়ে বলল, চিনি না আমি ওই মেয়েকে। তৌহিদ একটু মজা করে বলল, হ্যাঁ হ্যাঁ, চিনিস না? তা মেয়েটি কি তার বয়ফ্রেন্ডের সাথে তোকে গুলিয়ে ফেলেছে? আমি কি জানি, আমি আগে কখনো দেখিওনি ওকে। অপূর্ব আর তৌহিদ জানে সায়ান কেমন, তাই তারাও সায়ানের কথায় বিশ্বাস করে। তবে অপূর্ব একটি সন্দিহান গলায় বলে, আচ্ছা, এই মেয়েটা তোর সাথে কেন ওর বয়ফ্রেন্ডকে গুলিয়ে ফেলল? সায়ান বিরক্ত হয়ে তাকিয়ে বলল, আবার আমায় জিজ্ঞাসা করছিস? অপূর্ব দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, আই মিন, হয়েছে, মিনমিন করা লাগবে না। তবে আমাদের উচিত ইনভেস্টিগেশন করা। তৌহিদের কথায় দ্বিগুণ বিরক্ত হলো সায়ান। সে তপ্তস্বরে বলল, কি প্রয়োজন? কানের দুলটি ফেরত দিবি না নাকি? কেন, আমি কেড়ে নিয়েছি নাকি? সে ফেলে গিয়েছে, প্রয়োজন হলে নিজে এসে নিয়ে যাবে। তৌহিদ আর সায়ানকে থামিয়ে দিয়ে অপূর্ব এবার বলল, চুপ, আমার কথা শোন। একটা গোল্ড যে কেউ দেখলে নিয়ে যাবে, তাই এটা আমাদের দায়িত্ব ওকে এটা ফিরিয়ে দেওয়া। অপূর্বের কথায় এবার সায়ান কিছুটা নরম হলো। এরপর সায় দিয়ে বলল, ওকে, দেখ তাহলে, তা না হয় দেখব, বাট মেয়েটার নাম কি? সায়ান দূরে দৃষ্টি রেখে উত্তর দিল, আবৃত্তি। তৌহিদ আর অপূর্ব অবাক হয়ে একসাথে বলল, অ্যাঁ? সায়ান কিছুটা বিব্রত হয়ে বলল, যেহেতু তার নাম জানি না, সো এই নামেই ডাকা যায়। তৌহিদ নিচু গলায় বলল, কিরে ভাই,
তুই আবার প্রেমে পড়ে গেলি না তো? কারণ যখন কেউ কাউকে ভালোবেসে তখন এসব নাম দিয়ে থাকে। সায়ান চোখ রাঙিয়ে তাকাতে তৌহিদ চুপ হয়ে গেল। অপূর্ব গলা খাকারি দিয়ে বলল, যাই বলিস, মেয়েটি সুন্দর আছে। সায়ান অপূর্বের হাত থেকে কানের দুলটি নিয়ে পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, এসব বাদ দিয়ে বাসায় চল। কদিন বাদে যে ফাইনাল ইয়ারের এক্সাম, সেই খেয়াল আছে? সেদিনের পর কেটে গিয়েছে কয়েকটি দিন। অথই সব ভুলে গেলেও সায়ানকে ওই চোখ দুটো তাড়া করে বেড়ায়। এক ভার্সিটি, এক শহরে থাকার পরেও তাদের দ্বিতীয়বার আর দেখা হয়নি। আজ অথয়ের এক্সাম ছিল। এক্সাম খারাপ হয় মনটা খারাপ। ঈশার জয়কে বিদায় জানিয়ে রিকশার উদ্দেশ্যে দাঁড়ালো সে। তবে হঠাৎ রাস্তার অপারের একটা লাইব্রেরিতে সাজানো উপন্যাসগুলোতে তার চোখ আটকে গেল। অনেকদিন ধরে অপেক্ষা উপন্যাসটি কিনতে চাইছিল, তবে সময়ের অভাবে তার হয়ে ওঠেনি। তাই অথই সিদ্ধান্ত নিল আজকেই বইটা কিনবে। বেশি কিছু না ভেবে সে রাস্তা পার হতে গেল। তবে সে যে রাস্তা পার করতে জানে বললেই চলে। সবসময় ঈশার নয়তো জুই তাকে রাস্তা পার করিয়ে দেয়। অথই কোনোভাবে রাস্তার একটা সাইড পার করল, কিন্তু আবার পার হতে গেলেই হঠাৎ তার সামনে একটা বাইক চলে আসে। অথই ভয়ে দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেলে। পরক্ষণেই বিকট এক শব্দ তার কানে ভেসে আসে। অথই চোখ থেকে হাত ছড়িয়ে দেখে বাইকের সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। মূলত বাইকার অথইকে বাঁচাতে গিয়েই এই অঘটন ঘটিয়েছে। অথই দেখতে পেল হেলমেটটা ভেঙে গড়িয়ে গিয়েছে। বাইকারটার সারা শরীর দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। অথই দৌড়ে গিয়ে বাইকার ছেলেটিকে আগলে নিল, না হলে আরেকটু হলে তার ওপর দিয়ে ট্রাক উঠে যেত। অথই টেনে হেলমেট খুলল। ছেলেটা জ্ঞান হারিয়েছে, তার পুরো মুখ রক্তে ভরে গিয়েছে। অথই তা দেখে টুকরে কেঁদে উঠল। তার জন্য কারো এতটা খারাপ অবস্থা হয়েছে এটা সে মানতে পারছে না। তার পরনের বেবি পিঙ্ক কালার জামাটা রক্তে লাল হয়ে গিয়েছে। এতক্ষণে আশেপাশের মানুষ এগিয়ে এসেছে। অ্যাম্বুলেন্স কল করে ছেলেটিকে হাসপাতালে পাঠানো হলো। সাথে অথই গেল, কারণ পুরো কাহিনীটা তো সে ঘটিয়েছে। ছেলেটির তেমন কোনো ক্ষতি হয়নি। মাথায় 7টা সেলাই লাগছে আর হাত পা ছুলে গিয়েছে। মাথায় আঘাতের ফলেই ছেলেটি জ্ঞান হারিয়েছিল। এখন তার জ্ঞান ফিরেছে। অথই ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। ছেলেটি চোখ তুলে অথয়ের দিকে তাকালো। অথই অপরাধের মতো মাথা নত করে বলল, ঠিক আছেন আপনি? সায়ান উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনার মোবাইলটা দেওয়া যাবে? বন্ধুদের কল করতাম, আমারটা ভেঙে গিয়েছে। হ্যাঁ, শিওর। বলেই অথই দ্রুত নিজের ফোনের লক খুলে ছেলেটির দিকে এগিয়ে দিল। ছেলেটি কাউকে কল করে হসপিটালে আসতে বলে অথইর ফোন অথইকে ফেরত দিতে দিতে বলল, দেখে শুনে রাস্তা পার হবেন মিস, না হলে দেখবেন হয়তো আপনার নয়তো অন্য কারো মায়ের কোল খালি হবে। অথয়ের চোখে পানি টলমল করছে। ছেলেটি কথাগুলো নরম গলায় বললেও অথয়ের বুকে ছুরির মতো এসে গাঁথল। অথই এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, এবার ভেজা চোখে ছেলেটির দিকে তাকিয়ে বলল, আই অ্যাম সরি, আমি বুঝতে পারিনি। অথয়ের চোখের দিকে চোখ পড়তেই সায়ান থমকে গেল। এ কি, এ তো সেই মেয়েটা। একই ভেজা চোখ, একই ভাঙা কণ্ঠ। সায়ান অস্পষ্ট স্বরে বলে উঠল, আবৃত্তি। অথই একটু অবাক হয়ে বলল, হুঁ। সায়ান ঢোক গিলে বলল, নাম কি তোমার? অথই ভয়াতুর কণ্ঠে জবাব দিল, অথই। সায়ান নিজে উচ্চারণ করল, অথই। এরপর আবার প্রশ্ন করল, তুমি কিসে পড়ো? অথই নাক টেনে বলল, অনার্স প্রথম বর্ষ। কোন ভার্সিটিতে? যেটার সামনে অ্যাক্সিডেন্টটা হলো। সায়ান থমকে গেল। তার অপরিচিত আবৃত্তি তারই ভার্সিটিতে পড়ে আর সেই জানে না। সায়ানকে চুপ করে থাকতে দেখে অথই পুনরায় বলল, আমার জন্য আপনার কত ক্ষতি হয়ে গেল। আই এম সো সরি ভাইয়া। আপনি চাইলে হসপিটালের বিল আমি পরিশোধ করে দেই। সায়ান কিছুক্ষণ অথয়ের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার তো এক্সাম চলছে, যাও বাসায় যাও, কাল ভার্সিটিতে দেখা হবে, সেখানে টাকা নিয়ে এসো। অথয় ওপর নিচ মাথা নাড়িয়ে সায় দিল, কারণ তার কাছে এখন বেশি টাকা নেই। অথয় চলে যাবার জন্য পা বাড়াবে, এর মধ্যেই আবারও সায়ানের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি কি আপনাকে চিনি? আমি কিভাবে জানব? আপনার নাম কি? সায়ান। ও আচ্ছা, আপনি আমার নাম্বার রেখে দিন, ভার্সিটিতে গিয়ে কল করেন। বলেই নিজের পরীক্ষার প্রশ্নপত্রে নিজের নাম্বার লিখে সায়ানের হাতে দিল।
এরপর মিষ্টি হেসে বলল, তাহলে আমি যাই, বাসায় গিয়ে পড়তে হবে। আপনি আপনার খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। বলেই চলে গেল। সায়ান অথয়ের গমনের পথের দিকে তাকিয়ে রইল। অথই, মিস অথই, আমার আবৃত্তি। আজ অথয়ের পরীক্ষা বেশ ভালো হয়েছে। সে বান্ধবীদের বিদায় জানিয়ে হেলে দুলে হেঁটে ক্যান্টিনে গিয়ে বসল। তার পরনে কলাপাতা রঙের একটি টপস আর ব্যাগি জিন্স, মাথায় কালো হিজাব বাঁধা। সে মূলত এখন সায়ানের জন্য অপেক্ষা করছে। তবে সায়ানের আসতে দেরি হওয়ায় সে ব্যাগ থেকে একটা মাঝারি সাইজের ক্রেসবুক বের করে তাতে টুকটাক আঁকিবুকি করতে থাকে। অবসর সময়ে আর্ট করে উপন্যাস পড়ে সে। কিছুক্ষণ পরে হঠাৎ অথয়ের ফোন বেজে উঠল। অথয় তাকিয়ে দেখল আননোন নাম্বার। অথয় কল রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে সায়ান সালামের উত্তর দিয়ে বলল, কোথায় তুমি? ক্যান্টিনে। আচ্ছা আসছি, বলেই কল কেটে দিল সায়ান। এরপর মিনিট পাঁচেক পরে ক্যান্টিনে এসে হাজির হয় সায়ান। অথয় সায়ানকে দেখে মিষ্টি হেসে হাত নাড়াল। সায়ান এসে অথয়ের মুখোমুখি হয়ে বসল। সায়ানের মাথায় ও হাতে পায়ে ব্যান্ডেজটা দেখে অথয় লজ্জিত হয়ে বলল, এখন কেমন আছেন? সায়ান গলা খাকারি দিয়ে বলল, ভালো। কি থাকতে দিয়েছেন? এই অবস্থাতে কেউ ভালো থাকে? অথয় ঢোক গিলল। এরপর আমতা আমতা করে বলল, কয় টাকা বিল এসেছে? ৫,০০০, ৫ লাখ। কি বলছেন এসব? আমার আইফোন 17 ভেঙেছে। নতুন বাইকটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। আর আমার কথা না হয় নাই বললাম। সব মিলিয়ে ক্ষতিপূরণ দিতে হবে ৫ লাখ। অথই ঢোক গিলল। এরপর কাপা কাপা গলায় বলল, এত টাকা আমি কোথায় পাবো? আমি কি জানি? অথই চুপ করে থাকলো কিছুক্ষণ। এরপর সায়ানের দিকে তাকিয়ে বলল, একটু কমানো যায় না ভাইয়া? অথয়ের ভাইয়াটাকে সায়ান ভ্রুকুচকে তাকিয়ে প্রশ্ন করল, কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। আমার ছোট 2 ভাই। আর তোমার কি ভাই মন ভরে না? কেন? আমাকে ভাইয়া ডাকছো কেন? তাহলে কি ডাকবো? কিছু না। আচ্ছা। থেমে আবার অথয় বলল, টাকা কিছু কমানো যায় না? না প্লিজ, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তোমার বাবা কি করেন? পুলিশ অফিসার। তোমার বাবাকে বলেই দিয়ে দেবে। না না, আব্বুকে বলা যাবে না। প্লিজ কমিয়ে স্টুডেন্ট বাজেটে নিয়ে আসুন। আমাকে তো তোমার দোকানদার মনে হয় না। একদমই না। তাহলে একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার এত কথা বলার সময় নেই। আমাকে বেচেও এত টাকা পাবেন না। ফেসবুক আইডি দাও, ওখানে কথা বলে টাকার অঙ্ক ভাঙা যাবে। অথয়ের মনে একটু আশার আলো জাগল। দ্রুত নিজের ফেসবুক আইডি সায়ানকে দিল। ফেসবুক আইডি পেয়ে সায়ান অথয়ের অগোচরে হাসল। এরপর অথয়কে রিকশায় উঠিয়ে দিয়ে বাসায় চলে এলো। অথয়ের কালকেও এক্সাম আছে, তাই সে পড়ছে। তবে পড়ায় মন বসছে না। কি এক ঝামেলায় ফেসে গেল সে। এতগুলো টাকা দেওয়া তো কখনো সম্ভব না। এসব ভাবতে ভাবতেই টুং শব্দে কেঁপে উঠল তার ফোনটা। অথয় ফোন হাতে নিয়ে দেখল একটা নোটিফিকেশন এসেছে। সাফায়াত সায়ান চৌধুরী সেন্ট এ ফ্রেন্ড রিকোয়েস্ট। অথয়ের বুকের মধ্যে ধক করে উঠল। সে দ্রুতই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজ দিল, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে সময় নিয়ে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। অথয় এবার ভাবনায় পড়ে গেল। কি বলবে সে? যদি তার কোনো কথায় সায়ান রেগে যায়, তাহলে নিশ্চিত ৫ লাখ টাকাই দেওয়া লাগবে তার। তাই অথয় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। কি করেন? কিছু না। রাতে খেয়েছেন? না। এ মা, কেন? খেয়ে নিন। আপনি তো এমনিতেই অসুস্থ। হুম। আপনার শরীর কেমন আছে? ব্যথা আছে? থাকার কি কথা নয়? আহারে, খারাপ লাগছে। পরীক্ষা কেমন হচ্ছে? ভালোই। আচ্ছা। অথয় এবার ফেসাতে পড়ে গেল। সায়ান ওই টাকার বিষয়টা তুলছে না কেন? বিরক্ত হয়ে অথয় নিজেই ইনিয়ে বিনিয়ে বলল, জি, টাকার বিষয়টি, সে বিষয়ে কাল কথা বলা যাবে। আজ খারাপ লাগছে। আচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অথয় আর কিছু বলতে পারল না। নিজের কপালে নিজেই থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, কপাল রে অথয়, তোর মারাত্মক কপাল। আজও রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছে অথয়। তখন হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে হর্ন বাজালো। অথয় ভ্রুকুচকে তাকাতে দেখল ভেতরে সায়ান বসা।
সায়ানকে দেখে অথই বোকা বোকা হাসি দিয়ে বলল, ভালো আছেন? সায়ান উত্তর না দিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে ওঠো। অথই উঠতে চাইল না। সায়ানকে সে ঠিকমতো চেনেও না। এমন এক অচেনা ব্যক্তির গাড়িতে ওঠা কি ঠিক হবে না? তাই অথই দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, আমার বাসায় যেতে হবে, দেরি হলে আম্মু বকবে। সায়ান একটু বিরক্ত হয়ে বলল, তাহলে আম্মুর কাছ থেকে 5 লাখ এনে দিয়ে উম্মাই। অথই বিপাকে পড়ে গেল। বাধ্য হয়ে গাড়িতে উঠে বসল। সায়ান মেকি হেসে গাড়িটা একটা গ্যারেজের সামনে গিয়ে থামালো। এরপর একটা বাইক দেখিয়ে বলল, দেখো কি অবস্থা আমার জানের। অথই সেদিকে তাকিয়ে ঢোক গিলে বলল, হুম, ইয়ে, হ্যাঁ, অনেক খারাপ অবস্থা। সায়ান অথয়ের অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর বলল, যাও, বাইকের টাকা দেওয়া লাগবে না, তুমি শুধু আমার ফোনের 2.5 লাখ দিও। অথয় নীরব চোখে সায়ানের দিকে তাকালো। সে কিভাবে বোঝাবে যে 2.5 লাখ টাকা তার কাছে অনেক কিছু। তার উপর কয়দিন আগে কানের দুলটিও হারিয়েছে। অথয়কে চুপ থাকতে দেখে সায়ান পুনরায় বলল, আরেক জায়গায় গিয়ে যাই, গাড়িতে ওঠো। অথয় চুপচাপ গাড়িতে উঠে বসল। সায়ান লেকের পাড়ের সামনে এসে গাড়ি থামালো। অথয় তা দেখে দ্রুত বলে উঠল, এখানে কেন আনলেন? আমার এখানে আসা নিষেধ তো। সায়ান গাড়ি থেকে নেমে অথয়ের সাইডে এসে দরজা খুলতে খুলতে প্রশ্ন করল, কেন? অনেক বড় কাহিনী, আসো তুমি, সমস্যা নেই। অথয় আর কথা বলল না, আস্তে করে নেমে আসলো। এরপর সায়ানের পিছন পিছন হাঁটতে লাগলো। সায়ান হাঁটতে হাঁটতে বাগানবিলাস গাছটার নিচে এসে ব্রেঞ্চে বসল। তার দেখা দেখি অথয় বসল। অথয় জায়গাটা দেখে বলল, আমি তো ভেবেছিলাম আর কখনো এখানে আসা হবে না। কেন? অথয় সেদিনের সব ঘটনা সায়ানকে খুলে বলল। তখনই সায়ান বলে উঠল, আর তুমি যখন দৌড়ে পালাচ্ছিলে তখন তোমার কানের দুলটি খুলে পড়ে যায়, তাই তো? অথয় অবাক হয়ে সায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে? অথয় পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই সায়ান তার সামনে কানের দুলটি ধরে বলল, আমি আপনার ভিকটিম, যাকে আপনি আপনার বয়ফ্রেন্ড বলেছিলেন। অথয়ের মনের ভেতর কেমন করে উঠল। এই প্রথম সে সায়ানের জন্য অন্য কিছু অনুভব করল। অথয় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কানের দুলটি হাতে নিয়ে বলল, ধন্যবাদ দুলটির জন্য। আর হ্যাঁ, ওই দিনের কথায় কিছু মনে করবে না, সব তো শুনলেনি, ডেয়ার ছিল ওটা। সায়ান ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হুম। অথয় আর কিছু বলল না, কেমন নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ সেখানে বসে থেকে সায়ান অথয়ের তার বাসায় পৌঁছে দিল। বাসায় এসেও অথয়ের মনটা শান্ত হলো না। কেমন অদ্ভুত এক অনুভূতি। সায়ান অথয়কে পৌঁছে দিয়ে অপূর্বদের বাসায় গেল। সেখানে আগে থেকেই তৌহিদ উপস্থিত ছিল। সায়ানকে দেখে তারা দুজনে একসাথে বলল, কী রে, আবৃতিকে নিয়ে কোথায় গিয়েছিলি? সায়ান বিরক্ত হয়ে বলল, ওর নাম অথয়, আবৃতি না। আবৃতি শুধু আমি ডাকব। অপূর্ব আর তৌহিদ একে অপরের দিকে তাকিয়ে সুর টেনে বলল, ও আচ্ছা। সায়ান হেসে ফেলল ওদের কাণ্ড দেখে। এরপর খাটে গায়ে এলিয়ে দিয়ে বলল, মেয়েটির চোখ দুটো খুব জ্বালাচ্ছে আমায়। তৌহিদ সায়ানের পাশে এসে বসল। এরপর কৌতূহলী হয়ে প্রশ্ন করল, সেদিনের কাহিনীটা কি হয়েছে বলতো? ডেয়ার ছিল, ওর ফ্রেন্ডসরা ডেয়ার দিয়েছিল। অপূর্ব এবার একটু অবাক হয়ে বলল, তা নয় বুঝলাম, তা তুই ওই মেয়ের প্রেমে পড়লি কিভাবে? কোনোদিন তো কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিসনি, আর এখন এক দেখায় ওই মেয়ের প্রেমে পড়ে গেলি? সায়ান হালকা হাসল। তারপর আনমনে বলে উঠল, লাভ এট ফার্স্ট সাইট। তার চোখে কিছু তো একটা আছে, কিছু একটা যা খুব নিঃস্বার্থ। হয়তো কোনো মেয়ের দিকে ওভাবে তাকানো হয়নি, তাই বুঝতে পারিনি। তবে সেদিন অজান্তেই তার চোখে চোখ পড়ে গেল, আর আমি তাতেই আটকে গেলাম। রিলেশনে যাবি ওর সাথে? তৌহিদের প্রশ্নে সায়ান দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। এরপর মুখে বলল, আজ প্রেম কাল ব্রেকআপ, না ভাই, আমার ওসব চায় না। আমি অথয়কে সারা জীবনের জন্য চাই, নিজের বউ হিসেবে চাই ওকে। তৌহিদ বলল, অথয়ের যদি বয়ফ্রেন্ড থাকে? নেই, আমি খোঁজ নিয়েছি। সায়ানের কথায় কেউ আর কিছু বলল না, শুধু বলল, দেখ তোর যা ভালো মনে হয়। পড়াশোনা শেষ করে বেডে শুয়ে আছে অথয়। তার মাথায় সারাক্ষণ সায়ানের চিন্তায় ঘুরপাক খাচ্ছে।
সে তো সেদিন হসপিটালে প্রথম সায়ানকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল, তবে আজ যখন জানতে পারল যে সায়ানই সেই লোক, লেকের পাড়ে ছেলেটা, তখন যেন সেই অনুভূতিটা ভিন্ন হয়ে গেল। সামান্য ক্রাশ ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। অথই সায়ানের ফেসবুক আইডিটা নিয়ে কয়েকবার ঘুরে দেখেছে, সায়ানের ছবিগুলো দেখছে আর ব্লাশ করছে। তার চিনচিনে মাথা ব্যথা করছে, তাই ফোনটা পাশে রেখে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু মাথার মধ্যে যে সেই এক পড়শি ঘুরঘুর করছে। হঠাৎই ফোনে মেসেজ আসলো। অথই দেখল সায়ানের মেসেজ। তবে কি মেসেজ তবে দিয়েছে, তার চোখ খুলে দেখার শক্তি পাচ্ছে না সে। তাই কোনো কিছু না ভেবে ফোনটা পাশে রেখে দিল। কিছুক্ষণ যেতেই সায়ানের কণ্ঠ ভেসে এলো তার কানে। অথই চমকে উঠে ফোন হাতে নিল, দেখল সায়ান কলে। অথই অবাক হলো। এরপর বুঝতে পারল তার হাতে লেগেই ফোন চলে গিয়েছিল। সে দ্রুত কানে ফোন ধরে বলল, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কথা বলছো না কেন? ভুলে কল গিয়েছে। ও, তাহলে কেটে দিই। না। হুঁ, না। কি বলবেন বলেন। টেক্সট দিয়েছিলেন, মাথা ব্যথার কারণে দেখতে পারিনি। আপনি এখন বলেন। মাথা বেশি ব্যথা করলে থাক, তাহলে পরে বলবো নে। না, সমস্যা নেই, বলুন। সায়ান হাসল। তারপর টুকটাক বিষয়ে জিজ্ঞাসা করল। অথই উত্তর দিল, কেউ তেমন কথা খুঁজে পাচ্ছি না, তবে কারোর কথা আর শেষ হচ্ছে না। তাদের এই টুকটাক কথায় চলল 7 ঘন্টা। ভোরের আজান দেওয়ার পর কল কাটল অথই। আজ তার পরীক্ষা থাকায় কল কাটল। একটু ঘুম প্রয়োজন তার, আর না হলে কল কাটতে ইচ্ছে করছিল না তার। এমনভাবেই চলল অনেক দিন। দিন গেল, মাস গেল। অথই আর সায়ানের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। দুজন দুজনকে ভালোবাসলেও কেউ এখনও ভালোবাসি বলেনি। তাছাড়া অথই বুঝতে পেরেছিল যে সায়ান তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতেই এই ক্ষতিপূরণ দেওয়ার কথাই বলেছিল। না হলে কখনো সায়ান ক্ষতিপূরণ চাইত না। এই যেমন কয়দিন আগেও যখন অথই ক্ষতিপূরণের কথা উঠিয়েছিল, তখন খুব হেসেছিল সায়ান। হাসতে হাসতেই বলেছিল, তোমার বাবা যদি জানতে পারে যে আমি এই কারণে তোমার থেকে ক্ষতিপূরণ নিয়েছি, তাহলে সে নিজ দায়িত্বে আমায় জেলে ঢুকাবে। আর এই কথা শুনেই অথয় সব বুঝতে পেরেছিল। আজ পহেলা মে। লেকপাড়ের ব্রেঞ্চে বসে আছে বেগুনি রঙের শাড়ি পরিহিত অথয়, আর তার পাশে বসে আছে সায়ান। অথয় সায়ানের ঘাড়ে মাথা রেখে কি যেন বলছে। সায়ানও সব শুনছে। মাঝে মাঝে হেসে উঠছে দুজন একসাথে। সায়ান হঠাৎ করে বলল, আমি ফ্রান্স যাচ্ছি। অথয় অবাক হলো। সায়ানের দিকে তাকিয়ে বলল, কেন? ফ্রান্সে গিয়ে মাস্টার্স কমপ্লিট করব। অথয় অবাক হলো। তাদের মধ্যে এখনও প্রেম হলো না, আর এখনই সায়ান পালানোর ফোন দিয়ে আসছে। অথয় গাল ফুলিয়ে বলল, কবে আসবেন? আর দেশে কবে আসা হয় জানি না, ওখানেই সেটেল হয়ে যাব ভাবছি। অথয় অবাক নয়নে সায়ানের দিকে তাকালো। এরপর হাতের মুঠোয় থাকা বাগানবিলাস ফুলগুলোর দিকে তাকালো, যেগুলো সায়ান নিজেই তাকে পেরে এনে দিয়েছে। অথয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাহলে আর দেখা হবে না আমাদের? সায়ান দূরে দৃষ্টি রেখে বলল, জানি না। অথয়ের চোখের কোণে পানি এসে গেলেও অথয় নিজেকে সামলে নিল। তার তো আর সায়ানকে আটকানোর অধিকার নেই। কি হয় সে সায়ানের, যে অধিকার খাটাবে? কিছুই না। অথয় উঠে দাঁড়ালো, নিরাশ কণ্ঠে বলল, আজ তাহলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সায়ানও উঠল। অথয়ের হাত নিজের হাতের মুঠোয় এনে বলল, রিকশায় উঠিয়ে দিচ্ছি। আজ আর আগিয়ে দিতে পারলাম না, শপিং মলে যেতে হবে। অথয় কোনো কথা বলল না, রিকশায় উঠে চলে এলো। বাসায় এসেও কারো সাথে কোনো কথা বলল না। রুমে বসে সায়ানের একটা স্কেচ করতে লাগলো। সেদিনের স্কেচ, যেদিন সে প্রথম সায়ানকে দেখেছিল সেই বাগানবিলাস গাছটির নিচে। তখনই রুমের তার ভাই অভি ঢুকল। অভি ক্লাস 8-এ পড়ে, আর অথয়ের আরেক ভাই মইন ক্লাস 1-এ পড়ে। তবে অথয় আর অভির মধ্যে ভালো একটা বন্ডিং রয়েছে, তাই তুই তুই করে কথা বলে। অভির রুমে ঢুকে বলল, অথয়, কাল তোর বিয়ে। এ কথা শুনে অথয় অবাক হলো। সে চমকে অভির দিকে তাকিয়ে বলল, কি? হ্যাঁ, আমি মাত্র শুনলাম আব্বুর বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। তাদের ছেলে বিদেশে চলে যাবে, তাই তাড়াহুড়ো করে বিয়ে করবে তোকে। আব্বু প্রথমে রাজি হয়নি, পরে ভেবে দেখল ছেলে সব দিক থেকে পারফেক্ট, তাই আর না করেনি। অথয় রেগে গেল, চিল্লিয়ে তার মাকে ডাকল।
অথয়ের আম্মু মিসেস মুক্তার রুমে আসলো। অথয়কে চিৎকার করতে দেখে বলল, কি হয়েছে? অথয় নরম গলায় বলল, আমাকে জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করে ফেলেছ তোমরা? মিসেস মুক্তা ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমরা তোমার প্যারেন্টস, আমরা নিশ্চয়ই তোমার ভালোই চাইব। ছেলে সব দিক থেকে পারফেক্ট, আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। ছেলের হাতে সময় নেই, তাই কালকেই ঘরোয়াভাবে তোমার বিয়ে হবে। তোমার ভিসা পাসপোর্টের ঝামেলা তো আর নেই। আশা করা যায় আগামী মাসে তোমার স্বামীর সাথে বিদেশে যেতে পারবে তুমি। অথই থমকে গেল। নিজের বাবা মায়ের উপর কথা বলেনি সে কখনো, আজও তেমন সাহস পেল না। মিসেস মুক্তার রুম থেকে চলে গেলে অথই ফোন উঠিয়ে সায়ানকে কল করল। সায়ান কল রিসিভ করতেই বলল, কাল আমার বিয়ে। ওপাশ থেকে সায়ানের স্বাভাবিক কণ্ঠেও ভেসে এলো, শুভেচ্ছা, কংগ্রেচুলেশনস। অথই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল, তবুও কষ্ট করে বলল, বিয়ে করে ফেলবো আমি? হ্যাঁ, অনেক দোয়া রইল তোমার জন্য। দাম্পত্য জীবনে সুখী হও। অথই কিছু বলল না, কল কেটে দিল। এরপর রুমের দরজা লক করে সে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নিজেকে আর সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একসময় তার শ্বাসকষ্ট উঠে গেল, কিন্তু তার কান্নার থামল না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। দেরি করে ঘুমানোর ফলে তার ঘুমও ভাঙল দেরি করে। প্রায় 12টা বাজে। মায়ের অনবরত দরজা নক করাতেই মূলত তার ঘুম ভেঙেছে। অথই উঠে দরজা খুলতেই আরিফ হোসেনের দেখা পেল। আরিফ হোসেন নিজের মেয়ের ফোলা চোখ দুটো দেখে তার দিকে এগিয়ে গেল। মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আম্মু, বাবার উপরে বিশ্বাস রাখো, বাবা কখনো তোমার খারাপ চাইবে না। জুম্মার নামাজ শেষ করে সবাই আমাদের বাসায় আসবে, তুমি রেডি হয়ে নাও। তারা তোমার জন্য শাড়ি, গহনা ও কসমেটিক্স পাঠিয়ে দিয়েছে। অথই এই একজন ব্যক্তির কথা কখনো ফেলতে পারে না। তার বাবা তার কাছে খুব মূল্যবান। অথই নিজের মনের অনুভূতিকে নিজের মনে কবর দিয়ে ভেজা গলায় বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমি কখনো তোমার অবাধ্য হব না। আরিফ হোসেন অথয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেল। অথই গোসল করে নিল। এরপর মিসেস মুক্তা এসে অথয়কে লাল জামদানি শাড়িটা পরিয়ে দিল, যেটি ছেলের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এরপর অথই নিজে হালকা সাজল। এরপর নিজের 2 ভাইকে প্রাণ ভরে আদর করল। তার ভাই দুটো তার প্রাণ। কখনো মুখ ফুটে না বললেও অভি আর মইনকে সে খুব ভালোবাসে। অভি কাঁদল না অথয়ের সামনে, তবে অভিরও বুক ফেটে যাচ্ছে। মইন এখনও খুব ছোট, সে বুঝতেই পারছে না কেন অথই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে তার ছোট ছোট হাত দিয়ে অথয়ের চোখের পানি মুছে দিতে দিতে বলল, ববু, তুমি কান্না করো না, তোমাকে খুব সুন্দর লাগছে। অথই মইনকে জড়িয়ে ধরল। এরপর অভির দিকে তাকিয়ে বলল, তুই তো খুশি তাই না? আমার সব কিছু এখন তোর, আমার রুম, আমার বেড, আমার ড্রেসিং টেবিল সব কিছু তোর। অভি মিথ্যে হাসির অভিনয় করে বলল, অনেক খুশি আমি। তুই চলে গেলে তো আমারই রাজত্ব। বেদব, নামাজে গেলি না কেন? শেষবারের মতো তোর সাথে ঝগড়া করতে চাচ্ছিলাম। এর মধ্যেই সবাই নামাজ শেষে অথয়দের বাসায় আসলো। অভি আর মইন সেখানে গেল। অথয় এখন রুমে একা। একটু পরে হয়তো তাকে ডাকা হবে। 3 কবুল বলে সে অন্য কারো হয়ে যাবে। অথই শেষবারের মতো সায়ানকে কল করল, তবে সায়ানের ফোন বন্ধ বলছে। অথই আর কল করল না। সায়ানের ছবিটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তাহলে হয়তো আপনি আমার অনসাইডেড লাভ ছিলেন। এর মধ্যে মিসেস মুক্তা রুমে প্রবেশ করল। এরপর অথইকে নিয়ে গেল তাদের সামনে। অথয়ের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে একবার মাথা উপরে তোলেনি। কাজী সাহেব দোয়া পড়তে শুরু করল। কাজী পাত্রের নাম উচ্চারণ করতে অথয়ের ভ্রু কুঁচকে গেল। এরপর যখন ছেলেটি কবুল বলল, তখন ছেলেটির কণ্ঠ শুনে অথয়ের শরীর ঠান্ডা হয়ে এলো। সে ভেজা চোখে ওপরে তাকাতেই ছেলেটির সাথে তার চোখাচোখি হলো। অথয় ভেজা চোখে হেসে ফেলল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, সায়ান। সায়ান নিজেও হাসল। এরপর অথয়ের কবুল বলার পালা এলে এবার আর অথয় কাঁদল না, হাসি মুখে 3 কবুল বলল। প্রথমে ভেবেছিল অথয়কে সায়ানদের বাসায় নিয়ে যাবে, তবে অথয়ের বাঁধভাঙা কান্না দেখে সিদ্ধান্ত নেওয়া হলো অথয়কে অথয়দের বাসায় রাখা হবে। মাঝে মাঝে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবে,
আর এখান থেকে না হয় ফ্রান্সে যাবে। সেই মোতাবেক অথয়ের রুমেই বাসর ঘর সাজানো হলো। অথয়ের কাজিন মিথিলা অথয়কে বাসর ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। অথয়ের বুকের ভেতর কেমন করছে, নিজের রুমটাও কেমন অচেনা লাগছে। একটু পর সায়ান আসলো। সায়ান দরজা লক করে অথয়ের পাশে বসতেই অথয় দুকড়ে কেঁদে উঠল। সায়ানের বুকে প্রাঞ্চ করতে করতে বলল, এমন কেন করলেন আমার সাথে? এত ঢং করার কোনো প্রয়োজনীয়তা ছিল? আমি কত কেঁদেছি আপনি জানেন? সায়ান অথয়কে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমার আবৃত্তিকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি বুঝিনি তুমি এত কষ্ট পাবে। অথয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সায়ান পুনরায় বলল, তুমি ফ্রান্সে গিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। অথয় সায়ানের দিকে তাকিয়ে বলল, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দূর বিদেশে চলে যাব? যেতে পারবে না আমার জন্য? পারবো, খুব করে পারবো। আপনার জন্য সব কিছু করতে পারবো। শুধু আমাকে আর কখনো এভাবে কষ্ট দিবেন না। আপনি আমার দুর্বলতা। কখনো আপনার ভালোবাসায় কমতি খুঁজে পেলে যে আমি মরেই যাব। সায়ান অথয়ের ঠোঁটে ছোট্ট একটি চুমু খেয়ে বলল, কখনো কমতি পাবে না। আমার ভালোবাসা বাড়ে, কমে না। থেমে আবার বলল, আসো, নামাজ পড়তে হবে। অথয় মাথা নাড়িয়ে ফ্রেশ হয়ে অজু করে আসলো। সায়ানও গিয়ে অজু করে এলো। এরপর দুজনে একসাথে নফল নামাজ আদায় করল। নামাজ শেষে অথয় কল করে ঈশা আর জয়কে সবকিছু সংক্ষেপে জানালো। তারা সব শুনে হতবাক হয়ে গেল। এরপর বলল, কাল সকালেই তারা অথয়দের বাসায় আসবে। অথয় কল কেটে সায়নের বুকের উপর মাথা রেখে বলল, আমার না খুব আফসোস হচ্ছে ঈশা আর জয়কে না জানাতে পেরে। আপনি তো ঠিকই অপূর্ব আর তৌহিদ ভাইয়াকে এনেছিলেন। অথয়ের কথা শুনতেই সায়ান লাফিয়ে উঠে বলল, এই আমি তো ভুলেই গিয়েছিলাম। ওরা আমাকে কি যেন গিফট দিয়েছিল। বলেই পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ছোট একটা প্যাকেট বের করল। প্যাকেটটা র্যাপিং করা। অথয় অবাক হয়ে বলল, কি এটা? সায়ান ঠোঁট উল্টে বলল, আমিও জানি না, খুলে দেখি। বলেই সায়ান প্যাকেটটা খুলতে লাগল। অথয় কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। সায়ান প্যাকেটটা খুলতেই লাল রঙের একটা কন্ডোমের প্যাকেট বেরিয়ে এলো। অথয় সেটা দেখে সায়ানের দিকে তাকালো। সায়ানও অথয়ের দিকে তাকালো। অথয় লজ্জায় মেয়ে গেল একদম। সায়ান নিজেও এই জিনিসটা অ্যাকসেপ্ট করেনি। হঠাৎ অথয়ের মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। অথয় সায়ানের দিকে তাকিয়ে বলল, ভালো গিফট দিয়েছে তো, ইউজ করে দেখেন আসল নাকি নকলটা দিয়ে দিয়েছে। আজকাল আবার আসল নকল চেনা কষ্টসাধ্য। সায়ান অবাক হলো অথয়ের কথায়। এরপর ঠোঁট কামড়ে হেসে বলল, হ্যাঁ আসো, ট্রাই তো করাই যায়। বলেই অথয়ের কোমরে হাত রেখে অথয়কে টেনে নিজের সাথে মিলিয়ে নিল। এরপর অথয়ের ঠোঁট দুটো আঁকড়ে ধরল। অথয়ের দুহাতে সায়ানকে জড়িয়ে ধরল। দেখতে দেখতে কেটে গিয়েছে 5টি বছর। সায়ান এখন ফ্রান্সের বিখ্যাত ভার্সিটির প্রফেসর। অথয় রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন মাস্টার্স করছে। 3 মাসের জন্য তারা বাংলাদেশে এসেছে। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। লেকের পাড়ের বাগানবিলাস গাছটার নিচে থাকা ব্রেঞ্চে বসে আছে সবুজ শাড়ি পরিহিত অথয়, আর তার পাশেই সায়ান বসা। তাদের সামনে ছোট্ট ছোট পায়ে একটা বাচ্চা মেয়ে হেঁটে বেড়াচ্ছে। মেয়েটি পাশ থেকে একটি বাগানবিলাস ফুল কুড়িয়ে অথয়কে দিয়ে বলল, মাম্মা মাম্মা দেখো, সানা তোমার জন্য তোমার পতন্দের ফুল নিয়ে তেতে। অথয় সানার হাত থেকে ফুলটি নিয়ে সানার কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আম্মু। সায়ান ঠোঁট প্রসারিত করে হাসল মামির কাণ্ডে। এরপর এক হাতে অথয়কে টেনে বুকে জড়িয়ে ধরে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, তোমাদের এই কাণ্ডগুলোই আমার দিনের সব ক্লান্তি কেড়ে নেয়। বুকের ভেতর জমে থাকা ভারটা যেন এক নিমিষেই হালকা হয়ে যায়। এই বাগানবিলাসের নিচে খুঁজে পাওয়া আমার এক টুকরো সুখ তুমি আবৃত্তি। আমার রাজকন্যা সানা চৌধুরী ও তার মা মিসেস অথয় চৌধুরীকে আমি সাফায়েত সায়ন চৌধুরী খুব ভালোবাসি। সমাপ্ত।